আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, সারা দেশ উত্তাল বিভিন্ন কারণে। মানুষের মন খারাপ, অভাব অভিযোগ চরমে। বিস্তীর্ণ এলাকা হাওর অঞ্চলে ফসলের যে উৎপাদন সেটা মার খেয়েছে, এবং এই যে বহু সংখ্যক যে জমি বিস্তীর্ণ এলাকাতে, হাওর অঞ্চল বলতে আমাদের দেশের যেমন কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, জামালপুর, এই বিস্তীর্ণ এলাকার যে ফসল, বোরো ফসল, সেটি মার খাওয়ার কারণে লক্ষ লক্ষ পরিবার রীতিমতো পথে বসেছে। অন্যদিকে রাজনীতির যে অঙ্গন, সেই রাজনীতির অঙ্গনে অজানা আশঙ্কা এবং অজানা উত্তেজনা পক্ষ এবং বিপক্ষ সবাইকে রীতিমতো তটস্থ রেখেছে। এর মধ্যে বিদেশি চক্র যারা আছে, আমেরিকা, ভারত, চীন এবং পাকিস্তান, যার যার মতো করে অনেক সময় যে শকুন যেভাবে একটি মরা গরুর উপরে ঝাঁপিয়ে পড়ে, ঠিক তদ্রুপ বাংলাদেশের মাটি এবং মানুষ, এটি যারা বিদেশি শক্তি, তাদের জন্য এই মুহূর্তে অনেকটা ঠিক, কি বলবো, বলতেও লজ্জা লাগে। মানে আমরা যে এত সমস্যায় আছি, পুরো দেশ ঋণে ডুবে যাচ্ছে। বাজেটারি সাপোর্টের জন্য আমাদের টাকা দরকার, IMF এর টাকা দরকার, বিশ্ব ব্যাংকের টাকা দরকার, ঋণ পরিশোধের জন্য টাকা দরকার। আমাদের বাংলাদেশ থেকে যারা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, ইউরোপ আমেরিকার বহু দেশে, সে সকল দেশ থেকে টাকাগুলো ফেরত আনা দরকার। কোনো বন্ধু নেই, কেউ সাহায্য করছে না, সব মানে সবাই যেন চোরের বন্ধু। আমরা যাদেরকে চোর বলে গালাগালি করছি, সে সকল চোরদেরকে ইউরোপ আমেরিকার সভ্য দেশ, তারা রাজার হালে তাদেরকে বরণ করে তাদের অর্থবিত্ত ও সকল দেশে বিনিয়োগ করার অবারিত সুযোগ দিয়েছে, এবং অনেককে নাগরিকত্ব পর্যন্ত দিয়ে দিয়েছে। ক্ষুদ্র একটি দেশ, এই দেশের মধ্যে 18 কোটি মানুষ, এই গত 2 বছরে না হলেও 1 কোটি লোক কর্মহীন হয়ে পড়েছে, বেকার হয়ে পড়েছে। বৈশ্বিক কারণে আমরা কোনো কুল কিনারা পাচ্ছি না, আমাদের এক্সপোর্ট কমে যাচ্ছে, এমনকি আমেরিকাতে আমাদের এক্সপোর্ট মারাত্মকভাবে কমে গেছে। অন্যদিকে আমেরিকার সঙ্গে আমাদের যে বাণিজ্য চুক্তি, সেই বাণিজ্য চুক্তি বলে তাদের কাছ থেকে তেল আনতে হচ্ছে বেশি দামে, অস্ত্র আনতে হবে বেশি দামে। আমাদের প্রয়োজন নেই, কিন্তু প্রায় 40-45 হাজার কোটি টাকা খরচ করে তাদের দেশ থেকে বিমান কিনতে হবে। মানে অবস্থাটা এরকম হলো যে একজন ধনী মানুষ, সে সিগারেট খাবে, চুরুট খাবে বা 1 গ্লাস মদ খাবে, আপনার কাছে চাইলো টাকা দে। আপনি বললেন যে হুজুর আমার কোনো টাকা নেই। তো বললো যে ঠিক আছে, তোর কলিজাটা ছিঁড়ে দে, কিডনি আছে কিডনি দে, তোর অন্ডকোষ দুটো খুলে দে। এবং আলটিমেটলি সেই শক্তিশালী বা রাজার যারা লোকজন আছে, তারা আপনার সেই কলিজাটা ফেড়ে ফেললো, আপনার অন্ডকোষ খুলে নিয়ে গেল, আপনার রক্ত সিরিঞ্জ দিয়ে টেনে নিয়ে বিক্রি করে দিয়ে তারপর সেটা দিয়ে সে চুরুট খেলো, মদ খেলো। এই যে পৈশাসিক আনন্দ, ঠিক সেই পৈশাসিক আনন্দ এখন বাংলাদেশকে ঘুরে বিশ্বের যারা সাম্রাজ্যবাদী শক্তি, তারা ঠিক সেম কাজটি করে যাচ্ছে। যেখানে আমাদের চাল কেনার পয়সা নেই, তেল কেনার পয়সা নেই, আমরা যে ঋণ করেছি সেই ঋণ পরিশোধের টাকা আমাদের কেন্দ্রীয় ব্যাংকে নেই, সেই জায়গাতে আমাদেরকে এখন বিমান কিনতে হবে, আমাদেরকে এখন আমেরিকা থেকে অস্ত্র কিনতে হবে। আমরা কার সঙ্গে যুদ্ধ করব বলেন তো আমাদের এই অবস্থা নিয়ে? আমেরিকান এই অস্ত্র আমাদের কেন লাগবে? পাকিস্তান আমাদেরকে একটা যুদ্ধ বিমান দিয়েছে, এই যুদ্ধ বিমান দিয়ে আমরা কি মায়ানমারের সাথে যুদ্ধ করব নাকি ভারতের সাথে যুদ্ধ করব?
এরকম সবকিছু ঘটছে, একটার সঙ্গে আর একটা কন্ট্রাডিক্ট করছে আর কনফ্লিক্ট করছে। দেশটা যে কোথায় যাচ্ছে কোনো অবস্থাতে আন্দাজ করা যাচ্ছে না। রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে চক্রান্ত করছে। একেবারে জুনিয়র এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন, যাদের বয়স ৩০-এর নিচে, তারা প্রধানমন্ত্রীকে গালাগালি করছেন। বিএনপির যারা লোকজন আছেন, ছাত্রদল, যুবদল, তারা ধৈর্য হারিয়ে ফেলছেন। এবং আমি আজকে এই ভিডিওটি যখন করছি শুক্রবারে, তখনকার খবর হলো ঝিনাইদহতে নাসির উদ্দিন পাটোয়ারি গেছেন, তাকে সেখানে রীতিমতো রাম ধুলাই দেওয়া হয়েছে। থানায় গেছে আশ্রয় নেওয়ার জন্য, সেই থানা জনগণ ঘেরাও করেছে তাকে মারার জন্য। গতকালকের ঘটনা, প্রধানমন্ত্রী সেই শিশু, ধর্ষিতা শিশু যাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার পরিবারকে সহানুভূতি জানার জন্য সেখানে গেছেন এবং প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান তোলা হয়েছে। তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, আইনমন্ত্রী ছিলেন, প্রায় সবাইকেই লাঞ্ছিত করা হয়েছে গালাগালি দ্বারা, অঙ্গভঙ্গি দ্বারা, এমনকি ধাক্কা যদি দেওয়ার সামর্থ্য থাকতো সেটাও দিত। বিএনপি অভিযোগ করছে যে পুরো কাজটি জামাতের লোকজন করেছে। আর জামাতের লোকজন বলছে যে আমজনতা, সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে পড়েছে। এই যে অবস্থা, সেই অবস্থা শুধুমাত্র ঢাকাতে নয়, একই অবস্থা সিলেটে, একই অবস্থা চট্টগ্রামে। চট্টগ্রামে এক 4 বছরের শিশু ধর্ষিত হয়েছে। সেই ধর্ষিত শিশুকে নির্যাতনকারী, জুলুমকারী, ধর্ষক, তাকে জনগণ হাতে নাতে ধরে ফেলেছে এবং পুলিশ সেখানে এসে সে ধর্ষককে উদ্ধার করার চেষ্টা করেছে, কিন্তু জনগণ ছাড়তে নারাজ। তারা ধর্ষককে নিজের হাতে বিচার করবে। দেশে ইসলামিক দলগুলোর মধ্যে, বিশেষ করে জামায়াত ইসলামী, এই যে ধর্ষণ বেড়ে গেছে, এই জন্য সেই ইসলামী শরিয়া আইন অনুযায়ী প্রকাশ্যে পাথর মেরে অথবা শিরচ্ছেদ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে এটা ঠিক না, এটা মধ্যযুগ না, এখন আইন অনুযায়ী সবকিছু হবে। আর তার এই জবাবে জামাতের যিনি সেক্রেটারি জেনারেল, তিনি বলার চেষ্টা করছেন যে এত বড় সাহস, আল্লাহ রাসূল যে আইন, বিধান, বিধি চালু করেছেন ধর্ষকদের জন্য, সেটার বিরুদ্ধে কথা বলছে, সেটাকে মধ্যযুগের অসভ্যতামি বলছে। ইট মিনস আপনি আল্লাহর আইন মানেন না, আপনি রাসূলকে মানেন না, আপনি হাদিস মানেন না, কোরআন মানেন না। এখনো পর্যন্ত এই পর্যায়ে আছে, ভবিষ্যতে যদি বলে ফেলে আপনি নাস্তিক হয়ে গেছেন, মুরদাদ হয়ে গেছেন, আল্লাহ মালুম। অন্যদিকে শেখ হাসিনা, তিনি 6 মাসের মধ্যে আসার ঘোষণা দিয়েছেন, মধ্যে কিছুদিন চুপচাপ ছিলেন, এখন আচ্ছা মতো গালাগাল করছেন। তারেক রহমান সাহেব, বিএনপি, জামাত, মানে কাউকে তিনি বাদ দিচ্ছেন না। আর তিনি যে একটি বৈধ সরকার, তিনি যে দেশের জন্য অনেক উপকার করেছেন এবং তাকে ছাড়া যে দেশটি চলবে না, তিনি আবার সেই কথা 10 মুখে বলার চেষ্টা করছেন। এর বাইরে সেনাবাহিনীর মহড়া চলছে, সেনাবাহিনী ব্যারাকে ফিরিয়ে আসছে। সেনাবাহিনীর যে মহড়া চলছে, সেই মহড়াতে আবার স্বয়ং সেনাপ্রধান, যেটা ফায়ারিং হচ্ছে, সেই ফায়ারিং এর মধ্যে সেনাপ্রধান নিজে উপস্থিত থেকে তার জওয়ানদেরকে তিনি উৎসাহ দিচ্ছেন। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন যে জুনের মধ্যে পর্যায়ক্রমে সেনাবাহিনী মাঠ থেকে চলে আসবে। সেনাপ্রধান বলেছেন যে আমরা দায়িত্ব পালন করেছি দেশের প্রয়োজনে এবং সেই দায়িত্ব শেষ হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি ক্যান্টনমেন্টে। আর সেনাবাহিনী যখন ক্যান্টনমেন্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং অনেকে চলেও আসছে, কিছু কিছু জায়গাতে সেনাবাহিনী এখনো আছে, ঠিক এই সময়টিতে সারা দেশে চুরি, ডাকাতি, রাহাজানি, খুন, ধর্ষণ, সন্ত্রাস, মানে কি যে একটা অবস্থা তৈরি হয়েছে, যারা ভুক্তভোগী তারা বলতে পারছেন। পুলিশ এখনো পর্যন্ত অ্যাক্টিভ হয়নি, হতে পারেনি,
অনেক ক্ষেত্রে পুলিশের মধ্যে দলাদলি, মারামারি, হানাহানি, এমন পর্যায়ে মানে আমার এই ঢাকা শহরের জীবনে বা গ্রামে তো আসলে ওই ট্রাফিক পুলিশ নেই, জেলা শহরগুলোতে ট্রাফিক পুলিশ আছে, কিন্তু আমার শৈশবে দেখিনি। আমি ঢাকাতে আসার পর থেকেই এই ট্রাফিক পুলিশ প্রথম দেখি। এখন অবশ্য ট্রাফিক পুলিশ মানে জেলা শহরগুলোতে আছে। তো এই ট্রাফিক পুলিশ সম্ভবত ঘুষ নিয়ে বা নিজেদের মধ্যে কোনো গন্ডগোল, দুই ট্রাফিক পুলিশ কনস্টেবল একেবারে সেই গ্রাম্য কাদায় মারামারি করে রাস্তায় জনগণের সামনে একেবারে একে অপরকে চিৎ করে ফেলে আচ্ছা মতো ঘুষিয়ে নাক ফাটিয়ে দিল। আর জনগণ সেই পুলিশের মারামারি ফেরালো। এই দৃশ্য আপনি কখনো দেখেছেন প্রকাশ্যে রাজপথে? এই যে একটা অস্থির, এই যে একটা অস্বাভাবিকতা, এই অস্বাভাবিকতার মধ্যেই যত রকম গন্ডগোল, যত রকম অনিশ্চয়তা এবং যত রকম বিশ্রী ঘটনা ঘটে। আমরা এই ভিডিওর যে শিরোনামে পায়ের আওয়াজ পাওয়া যায় যে বক্তব্য দিয়েছি, সেই পায়ের আওয়াজ, কোন পায়ের আওয়াজ, কেমন পায়ের আওয়াজ, তারা যে পায়ে জুতো পরেন সে জুতো রং কি, বা তারা কি খালি পায়ে থাকেন কিনা, স্যান্ডেল পরেন কিনা, সে পাখি কোনো দেশি মানুষের পা না বিদেশি মানুষের পা, সেটি সরকারি পা নাকি বেসরকারি পা, নাকি কোনো আততায়ীর পা, কিন্তু আওয়াজ উঠে গেছে, আওয়াজ পাওয়া যাচ্ছে। মানুষের মনে স্বস্তি নেই, প্রকৃতিতে স্বস্তি নেই, বিশ্রী সব ঘটনা ঘটে চলছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।